আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসী বাংলা .us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। আমন্ত্রণ জানাচ্ছি এখনকার আয়োজনে। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। এখনই হোয়াইট হাউসে ওঠা হচ্ছে না জো বাইডেনের। ক্ষমতা না ছাড়লে ট্রাম্পকে জোর করে বের করবেন ইউএস মার্শাল। জাতীয় ঐক্যের ডাক নয়া প্রেসিডেন্টের। হার মেনে নিতে শ্বশুর ট্রাম্পকে বুঝিয়েছেন জামাই জ্যারেড কুশনার। আইনি লড়াইয়ে অনড় ট্রাম্প, সোমবার থেকে মামলা শুরু। বাইডেনের বিজয়ে যুক্তরাষ্ট্র জুড়ে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। ভারী অস্ত্র হাতে ট্রাম্প সমর্থকদের মহড়া। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামীকে নিয়ে নতুন আলোচনা। ইতিহাসের প্রথম সেকেন্ড জেন্টলম্যান পাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং চীনে মারাত্মক আকার নিচ্ছে করোনার থেকেও ভয়ঙ্কর নতুন রোগ। প্রজনন ক্ষমতা হারাচ্ছে মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রেসিডেন্ট তো নির্বাচিত হলেন জো বাইডেন। এখন প্রশ্ন হলো, তিনি দায়িত্ব বুঝে নিচ্ছেন কবে? পরিবার নিয়ে কবে উঠছেন হোয়াইট হাউসে? কখনই বা হচ্ছে তার অভিষেক অনুষ্ঠান? যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে এর সবকিছুই লেখা আছে, কিন্তু ফল না মেনে নিয়ে কাটা বিছিয়ে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। এখন তাহলে কি হবে? বিস্তারিত রিপোর্টে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেও এখনই পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত হোয়াইট হাউসে উঠতে পারছেন না জো বাইডেন। তার আগে কিছু কাজ করতে হবে তাকে। এই প্রক্রিয়া সাধারণত নির্ঝঞ্ঝাট হয়, তবে এবার কিছু জটিলতা থাকতে পারে, যেহেতু এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধানে লেখা আছে, প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু হবে জানুয়ারি মাসের 20 তারিখে দুপুর 12টায়। ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানীর ওয়াশিংটনে জাঁকজমকপূর্ণ একটি অভিষেক অনুষ্ঠান দিয়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পাঠ করান। অর্থাৎ জো বাইডেন ও কমলা হ্যারিস 2021 সালের 20 জানুয়ারি শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। নভেম্বরের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা এবং 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাঝের সময়টিকে ট্রানজিশন বলা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট একটি ট্রানজিশন টিম গঠন করেন, যার কাজ হল ক্ষমতা গ্রহণ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা। বাইডেন টিম ইতিমধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন। এই ট্রানজিশনাল কমিটি জো বাইডেনের মন্ত্রিসভার জন্য সম্ভাব্য সদস্য চিহ্নিত করবেন। নতুন সরকারের নীতি কী হবে, কোন বিষয়ে তারা অগ্রাধিকার দেবে, সেগুলো আলোচনা করবেন এবং দেশ চালানোর জন্য প্রস্তুতি নেবেন। এই টিমের সদস্যরা বিভিন্ন ফেডারেল দফতরে গিয়ে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত শুনবেন, যেমন কোন কাজের ডেডলাইন কি, কত বাজেট আছে এবং মন্ত্রণালয়ের নিজস্ব কর্মচারীরা কি কাজ করেন ইত্যাদি। 4 বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, কিন্তু হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত ওই সাক্ষাৎকারের ছবি দেখে বোঝা গিয়েছিল দুজনের মাঝে উষ্ণতার কত অভাব ছিল এবং যা এখনও আছে। আর এবার তো ফল মেনে না নিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আরও একটি প্রশ্ন সামনে ঘুরছে, আর তা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প যদি ক্ষমতা বুঝিয়ে না দিতে চান এবং হোয়াইট হাউসে জোর করে থাকেন, তবে নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণের পরপরই ইউএস মার্শাল হোয়াইট হাউসে প্রবেশ করে ট্রাম্পকে বের করে নিয়ে আসবেন। যদিও এমন ঘটনা ঘটবে বলে কেউ মনে করছেন না, কারণ পরিস্থিতি বুঝে ট্রাম্প নিজেই পথের কাঁটা সরিয়ে নেবেন। সামান্তা খালিদ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
নিজেকে এখনও বিজয়ী দাবি করে সোমবার আদালতে যাওয়ার ব্যাপারে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গণতন্ত্রের দাবি ও জনগণের প্রাপ্য অনুযায়ী সত্যিকারের ভোট গণনা না পাওয়া পর্যন্ত তিনি বিশ্রামে যাবেন না। এদিকে ফিলাডেলফিয়াতেও এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার থেকে আইনি চ্যালেঞ্জ শুরু করবেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এবার ফিলাডেলফিয়াতে অনেক মৃত ব্যক্তি ভোট দিয়েছেন। আমরা যে পরিমাণ ভোটে এগিয়েছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না। তবে নির্বাচনে পরাজয় স্বীকার করতে বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন তার জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। দুটি সূত্র সিএনএনকে এই তথ্য জানিয়েছে। তার স্ত্রী ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, তিনিও ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে জো বাইডেন সব বিভেদ ভুলে ঐক্য ও সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে উদ্দীপ্ত এক ভাষণে তিনি যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে ভোট দেননি, ডেমোক্র্যাট রিপাবলিকান সবাইকে শত্রুতা ভুলে সহযোগিতার সম্পর্ক তৈরির আহ্বান জানান। আরও দেখুন রিপোর্টে। ডেলাওয়ার এরোর নিজ শহর উইলমিংটনে জাতির উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন বাইডেন। তিনি ঐক্য শব্দটির উপর বারবার বিশেষ গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময় যে ধরনের বিভেদ ও তিক্ততা তৈরি হয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। I pledge to be a president who seeks not to divide but unify. বাইডেন বলেন, আমরা কি হতে চাই সে নিয়ে জোরালো সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আমরা যদি একে অপরকে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিতে পারি তাহলে সহযোগিতা করার সিদ্ধান্তও নিতে পারি। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমিও বেশ কয়েকবার হেরেছি, আমি আপনার হতাশা বুঝতে পারছি। Who voted for President Trump? I understand the disappointment tonight. I've lost a couple times myself, but now let's give each other a chance. পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের মৃত্যুকে ঘিরে সহিংস আন্দোলন, করোনা ভাইরাসে বিশ্বের সবচাইতে বেশি সংক্রমণ ও মৃত্যুর অভিজ্ঞতা না ভুলে নতুন সমাজ গড়তে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বলেন তিনি। To save our planet by getting climate under control. The battle to restore decency, defend democracy. কোভিড-19 বৈশ্বিক মহামারী প্রতিরোধে নেতৃত্ব দিতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের সমন্বয়ে একটি দল গঠন করার ঘোষণা দেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্ব উল্লেখ করেন জো বাইডেন। তিনি তার ভোটার, প্রচারণা ক্যাম্পের কর্মী, নির্বাচনে নানা ধরনের কাজে যারা অংশ নিয়েছেন, নিজের পরিবার, বন্ধু ও সহকর্মীদের ধন্যবাদ জানান। All those of you who volunteered and worked the polls in the middle of this pandemic, local elected officials, you deserve a special thanks from the entire nation. কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন সেভাবেই আমিও আপনাদের পাশে থাকব। I mean it, especially those moments, and especially for those moments when this campaign was at its lowest ebb. The African American community stood up again for me. জো বাইডেন মঞ্চে ওঠার আগে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত কমলা হ্যারিস তার ভাষণে বলেন, তিনি এখনই কাজ শুরু করতে প্রস্তুত। ৭৮ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি বয়সী প্রেসিডেন্ট। তিনি ইতিহাসে যে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এবারের নির্বাচনে, যার সংখ্যা ছিল 7,40,00,000-এরও বেশি। We've won with the most votes ever cast on presidential ticket in the history of the nation. 74 million. সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। টান টান উত্তেজনার পর অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর মুকুট উঠল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মাথায়। শনিবার পেনসিলভেনিয়ায় জয়ের মাধ্যমে তার চূড়ান্ত বিজয় নিশ্চিত হতেই নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে রাস্তায় নেমে আসেন সমর্থকেরা। শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। অনেকে সারা রাত বাইরে উল্লাস করে কাটিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয়ে শ্যাম্পেন উৎসব করেছেন তার ভাতিজি ম্যারি ট্রাম্পও। তুমুল হর্ষধ্বনি আর হাততালি শোনা গেছে ওয়াশিংটন জুড়ে। কয়েক হাজার মানুষ ব্যালকনিতে দাঁড়িয়ে চিৎকার করে, গাড়ির হর্ন বাজিয়ে, থালা বাসন পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আওয়াজ আসছিল সেখানকার ক্যাপিটল ভবনের চারপাশ থেকেও। এ সময় অনেককেই খুশির অশ্রু মুছতে দেখা গেছে। তবে বিপরীত চিত্র ছিল ট্রাম্প সমর্থকদের মধ্যে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে এদিন বিক্ষোভ করেছেন তারা। জো বাইডেন বিজয়ী এই খবর ছড়িয়ে পড়লে নিউ ইয়র্কের উৎসবে সামিল হন প্রবাসী বাংলাদেশিরাও।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা বিভিন্ন স্টেটের রাজপথে নেমে মহড়া দিচ্ছে। জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভেনিয়ার মতো যেসব দোদুল্যমান স্টেটে জো বাইডেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করেছেন, সেসব এলাকার রাস্তায় এই ধরনের সশস্ত্র ট্রাম্প সমর্থককে মহড়া দিতে দেখা গেছে। এতে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সশস্ত্র ব্যক্তিরা বলছেন তারা যুদ্ধে যাচ্ছে বলেই তাদের কাছে ভারী অস্ত্র রয়েছে। জর্জিয়ার ভারী অস্ত্রে সজ্জিত এসব মানুষ বলছিল নিরাপত্তাগত কারণে এবং বাইডেনের হাত থেকে দেশকে রক্ষা করতেই তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। ট্রাম্পের এসব সমর্থকের কেউ কেউ বাইডেন দেশকে ধ্বংস করে ফেলবেন বলেও অভিযোগ করেন। অ্যারিজোনা ও পেনসিলভেনিয়ার রাজপথ থেকেও একই ধরনের দৃশ্য চোখে পড়ার খবর এসেছে। ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার করে নেবার জন্য অপেক্ষা না করেই বিশ্ব নেতারা প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেছেন তিনি জো বাইডেনের সাথে ভবিষ্যতে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক টুইট বার্তায় বাইডেনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বর্তমানের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমাদের অনেক কাজ করতে হবে, আসুন একসাথে কাজ করি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন তিনি বাইডেন ও কমলা হ্যারিসের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী এবং তিনি তাদের সৌভাগ্য কামনা করছেন। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস বলেছেন বাইডেন তার দেশের প্রকৃত বন্ধু। তিনি বলেন প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে এই বিষয়ে নিশ্চিত আমি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অবশ্য এতটা উষ্ণতা প্রকাশ করেননি। তিনি আমেরিকান গণতন্ত্রকে ব্যঙ্গ করে বলেছেন নির্বাচনের ফলাফল যাই হোক, আমেরিকান প্রশাসনে রাজনৈতিক, নাগরিক ও নৈতিক সব পর্যায়ে নিশ্চিত স্খলন খুবই স্পষ্ট। বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে টুইট করার পর একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতে তিনি বলেছেন কানাডা ও আমেরিকার মধ্যে সম্পর্ক অনন্য, যা বিশ্বে ব্যতিক্রমী। দুদেশের সরকার শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায়, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এবং বিশ্বে জলবায়ু সমস্যা মোকাবেলায় একসঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। যিনি প্রেসিডেন্ট হন তার হাতে থাকে বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা। ক্ষমতা তো আছেই, এর বাইরে একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি যেসব সুযোগ সুবিধা ভোগ করেন তা আর বিশ্বের কোনো দেশের নেই। চলুন দেখে নেওয়া যাক প্রেসিডেন্ট হিসেবে কি কি দৃশ্যমান সুবিধা পেতে যাচ্ছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা তাদের দায়িত্বের জন্য বছরে $4 লাখ বা বাংলাদেশি মুদ্রায় $3.38 কোটি টাকারও বেশি পেয়ে থাকেন। 2001 সালে বার্ষিক বেতন $2 লাখ থেকে দ্বিগুণ করে তা $4 লাখে আনা হয়। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বার্ষিক বেতন ছিল $25,000। প্রেসিডেন্টরা বছরে $50,000 আলাদা ব্যয় ভাতা পেয়ে থাকেন। শুধু তাই নয়, ভ্রমণের জন্য $1 লাখ এবং বিনোদনের জন্য $19,000 বোনাস পেয়ে থাকেন। সবার বার্ষিক বেতন করের অন্তর্ভুক্ত হলেও বোনাসের জন্য তাদের কোনো কর দিতে হয় না। 1792 সাল থেকে প্রেসিডেন্ট তার দায়িত্বকালীন সময়টা হোয়াইট হাউসে পরিবার নিয়ে থাকার সুযোগ পেয়ে আসছেন। এতে রয়েছে 6টি ফ্লোর ও 132টি কক্ষ। নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে প্রথম আসার সময় প্রেসিডেন্টরা $1 লাখ পেয়ে থাকেন তাদের মতো করে সাজানোর জন্য। প্রেসিডেন্ট পরিবার ছাড়াও হোয়াইট হাউস আরও 100টি স্থায়ী কর্মচারীদেরও বাসস্থান। এদের মাঝে রয়েছে গৃহপরিচারিকা, রাঁধুনি, মালি, প্রকৌশলী ও একজন মূল তত্ত্বাবধায়ক। এছাড়া প্রেসিডেন্ট পরিবার হোয়াইট হাউসের বাগানে জন্মানো টাটকা ফল ও সবজিও প্রতিদিনের খাবারের মেনুতে পান। হোয়াইট হাউসের প্রেসিডেন্টদের জন্য একটি মুভি থিয়েটারও রয়েছে। প্রেসিডেন্টকে নিয়ে উড্ডয়নের জন্য রয়েছে রাডার ফাঁকি দিয়ে আকাশে বহু ঘন্টা টানা উঠতে সক্ষম বোয়িং 74200B, যাকে বলা হয় এয়ারফোর্স 1। এই বিমানে রয়েছে 4000 বর্গফুট জায়গা, যাতে একটি কনফারেন্স রুম, একটি ডাইনিং রুম, প্রেসিডেন্টের জন্য ব্যক্তিগত কক্ষ, একটি মেডিকেল অস্ত্রোপচার কক্ষ সহ আরও বিভিন্ন সুবিধা। প্রতি উড্ডয়নে একজন চিকিৎসক সবসময় উপস্থিত থাকেন। এর ধারণ ক্ষমতা 100 জন মানুষের। এয়ারফোর্স 1-এ রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুবিধা এবং মিসাইল আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা। প্রেসিডেন্ট যখন সড়ক পথে ভ্রমণ করেন তখন তিনি বুলেট প্রুফ ও বোমা নিরোধী গাড়ি ব্যবহার করেন। প্রেসিডেন্টের গাড়ির বহরকে বলা হয় দ্য বিস্ট। এই গাড়িগুলো ডিজাইন করে থাকে সিক্রেট সার্ভিস। গাড়ির সার্বক্ষণিক পর্যবেক্ষণও করে থাকে সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট যদি কোথাও নির্জনে সময় কাটাতে চান তাহলে তার জন্য রয়েছে ক্যাম্প ডেভিড। ম্যারিল্যান্ডের ফ্রেডরিক কাউন্টিতে অবস্থিত এই বাড়িতে জিম, সুইমিং পুল, এয়ারক্রাফট হ্যাঙ্গার সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এটি 30-এর দশক থেকেই প্রেসিডেন্টের কাছে একান্তে কিছু সময় কাটানোর জায়গা। ক্যাম্প ডেভিডকে প্রেসিডেন্টরা কূটনৈতিক আলোচনার জন্য ব্যবহার করে থাকেন।
প্রেসিডেন্টদের নিরাপত্তার জন্য দায়িত্বে নিয়োজিত থাকে সিক্রেট সার্ভিস। তবে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলেও আজীবন তারা এই নিরাপত্তা পেয়ে থাকেন। তাদের সন্তানরাও 16 বছর বয়স পর্যন্ত এই নিরাপত্তা পেয়ে থাকে। সাবেক প্রেসিডেন্টরা হোয়াইট হাউস ছাড়ার পর বড় অঙ্কের অবসর ভাতাও পেয়ে থাকেন। এছাড়া সাবেক প্রেসিডেন্টরা ছুটি কাটানো বা ভ্রমণের জন্য ভাতা পেয়ে থাকেন। প্রেসিডেন্ট ও তাদের পরিবারকে আমেরিকান আইকন মনে করা হয়। কোনো প্রেসিডেন্ট বা তার পরিবারের কোনো সদস্য মারা গেলে তাদের পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামীকে নিয়ে নতুন আলোচনা। ইতিহাসের প্রথম সেকেন্ড জেন্টলম্যান পাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং চীনে মারাত্মক আকার নিচ্ছে করোনার থেকেও ভয়ঙ্কর নতুন রোগ। প্রজনন ক্ষমতা হারাচ্ছে মানুষ। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। প্রেসিডেন্টের স্ত্রীকে ডাকা হয় ফার্স্ট লেডি, আর ভাইস প্রেসিডেন্টের স্ত্রীকে বলা হয় সেকেন্ড লেডি। কিন্তু এবার সেকেন্ড লেডি বলে কেউ থাকছেন না, কারণ ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ইতিহাস সৃষ্টিকারী নারী কমলা হ্যারিস। প্রথমবারের মতো ভাবনা মাথায় এসেছে, তাহলে তার স্বামীকে কি বিশেষণ দেওয়া যায়? বিস্তারিত রিপোর্টে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় ফার্স্ট লেডি হচ্ছেন তার স্ত্রী জিল বাইডেন। কিন্তু এতদিন সেকেন্ড লেডি থাকলেও এবার তো আর সেকেন্ড লেডি থাকছেন না। তাহলে কি হবে? যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতি এর আগে কখনো সৃষ্টি হয়নি, কারণ এ পর্যন্ত কোনো নারী ভাইস প্রেসিডেন্ট ছিল না। ফলে সেকেন্ড লেডির জায়গায় একজন পুরুষ হলে কি হবে তা নিয়েও কখনো ভাবতে হয়নি। এই আলোচনার শুরু মূলত 2016 সালের নির্বাচনে, কারণ সেবার নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, হিলারি জিতলে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে কি ডাকা হবে? ফার্স্ট জেন্টলম্যান, নাকি ফার্স্ট স্পাউস, নাকি ফার্স্ট হাজব্যান্ড? হিলারি হেরে যাওয়ায় ওই প্রশ্ন আর বেশি দূর এগোয়নি। কিন্তু এবার কমলার স্বামী ডগলাস এম হফের সম্বোধন নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। কমলা ইতিহাস গড়ে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। অনেকে বলছেন তাকে হয়তো সেকেন্ড হাজব্যান্ড কিংবা সেকেন্ড স্পাউস বলা হবে। তবে এই সম্বোধন অনেক আগেই ঠিক করে রেখেছে নিউ ইয়র্ক টাইমস। গত আগস্টেই তারা ডগলাসকে সেকেন্ড জেন্টলম্যান হিসেবে আখ্যা দিয়েছে। আবু জানাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। টানা চতুর্থ দিনের মতো স্থানীয় সময় শনিবারও যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের দেহে কোভিড-19 সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন 1,31,420 জন, যা এ পর্যন্ত দৈনিক সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 99,10,000। শনিবার টানা পঞ্চম দিনের মতো দেশ জুড়ে 1,000-এর বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের হিসেবে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক 1 লাখের বেশি মানুষ মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা ভারত, ফ্রান্সের গড় হিসাবের চেয়েও বেশি। এবার বাংলাদেশ প্রসঙ্গ।
ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে 85 জন ভর্তি হয়েছেন। শনিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন অর্ধ শতাধিক ডেঙ্গু রোগী। গত 24 ঘন্টায় নতুন করে 15 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে 3 জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে 12 জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 712 জন। তবে স্বস্তির খবর হলো ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 655 জন। চলতি বছর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন রোগী সন্দেহে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। শনিবার পর্যন্ত আইইডিসিআর 2টি মৃত্যুর পর্যালোচনা করে চলতি বছর ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে। করোনা ভাইরাসের কারণে চাকরিচ্যুত কর্মহীন মানুষের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি নিয়ে পাশে দাঁড়িয়েছে ঢাকার তাসাউফ ফাউন্ডেশন। পাশেই আছি কর্মসূচির আওতায় 7 নভেম্বর ফাউন্ডেশনের মহাখালী ডিওএইচএসে নিজস্ব অফিস প্রাঙ্গণে 50 জন চাকরিচ্যুত মানুষের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে। এর আগেও 2 দফায় তাসাউফ ফাউন্ডেশনের সদস্যদের নিজস্ব অর্থায়নে করোনা মহামারীর কারণে চাকরিচ্যুত মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসব অনুষ্ঠানে করোনাকালীন সময়ে মানুষের মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের বিভিন্ন দিক ও এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হোসেন বলেন, মহামারী করোনা ভাইরাস একদিকে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, অন্যদিকে আক্রান্ত করছে মানসিক স্বাস্থ্য। তাই মানুষের পাশে থাকার এখনই সময়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর পূর্ব চীনে হাজার হাজার মানুষ আক্রান্ত এক জটিল সংক্রামক রোগে। ব্রুসেলোসিস নামে এই জটিল ব্যাকটেরিয়া ঘটিত রোগে তারা আক্রান্ত হচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে গত বছর একটি বায়োকেমিক্যাল ফ্যাক্টরি থেকে জীবাণু বেরিয়ে পড়ার কারণেই এই সংক্রমণ ঘটেছে। ব্যাকটেরিয়াটি মানুষের স্পর্শকাতর অঙ্গের ক্ষতি করে। আরও দেখুন রিপোর্টে। চীন মানেই যেন জীবাণুর ডিপো। শুধু কি করোনা ভাইরাস, একের পর এক জানা অজানা ভাইরাস ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ছে। আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। ব্রুসেল নামে নতুন একটি ভয়ঙ্কর ব্যাকটেরিয়ার প্রভাবেই মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়েছে। বর্তমানে চীনের গানসু প্রদেশের রাজধানী লানঝাওয়ে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 6,620 জন। এখনও পর্যন্ত লানঝাওয়ের মোট 55,725 জনের টেস্ট করা হয়েছে। 2019 সালের 24 জুলাই থেকে 2020 সালের আগস্ট মাসের মধ্যে লানঝাও বায়োলজিক্যাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্রুসেলা ব্যাকটেরিয়া মারার জন্য একটি এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া কীটনাশক ব্যবহার করে। সেই কারণে কারখানার বর্জ্য হিসাবে ক্রমাগত বাইরে আসতে থাকা গ্যাসে এই ব্যাকটেরিয়া মরেনি, আর সেখান থেকেই রোগ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো বাতাসে ভেসে বেড়ায় এবং এটি সেই কারণেই যখন বাইরে বেরিয়ে পড়েছিল তখন সেটি বাতাসের সঙ্গে দক্ষিণ পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। তার ফলেই হাজার হাজার মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগটিও করোনার মতো মানুষ থেকে মানুষে ছড়াতে পারে স্পর্শের মাধ্যমে। এই রোগের অন্যতম উপসর্গ হয়ে দাঁড়ায় জ্বর, মাথা ব্যথা। এগুলো পুরুষ ও নারীর স্পর্শকাতর অঙ্গে ক্ষতি সাধন করে। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই রোগে মৃত্যু নিশ্চিত। অবশ্য সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক দিলে এই রোগের থেকে মুক্তি সম্ভব। এছাড়া যে পশুরা এই রোগে আক্রান্ত হয় তাদের মেরে ফেলতে হয়। আক্রান্ত পশুর দুধ খেলেও মানুষ আক্রান্ত হতে পারে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার সংস্কৃতি সংবাদ। জনপ্রিয় আমেরিকান র্যাপার কিং ভন মারা গেছেন। শুক্রবার ভোরে আটলান্টায় একটি নাইট ক্লাবের বাইরে 2 দলের গোলাগুলিতে তিনি নিহত হন। ডেভিন বেনেট ওরফে কিং ভন ও তার দল এদিন আটলান্টার অপিয়াম নাইট ক্লাব থেকে বেরিয়ে একটি পার্কিং লটে যান। সেখানে 2 জন লোক এসে তাদের সঙ্গে তর্কে জড়ায়। উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষ থেকেই গুলি চলে। এ সময় মোট 6 জন গুলিবিদ্ধ হয়। বেনেট, কিং ভন ও আরও 2 জন এতে মারা যান। বাকি 3 জন গুরুতর জখম হন। গত মাসে কিং ভনের নতুন অ্যালবাম ওয়েলকাম টু ও ব্লক প্রকাশ পায়। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়ে তার অগণিত অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। এবার একটি অন্যরকম খবর।
সোনায় ভরা এক শহর, যেখানকার সবাই ধনী, এমন একটা শহর তো শুধু কল্পনাতেই উকি দেয়। অথচ পৃথিবীর বুকেই রয়েছে সোনার এক শহর, যে শহরটি আজও মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। তাহলে কি শহরটি কাল্পনিক? যুগ যুগ ধরে লোকমুখে চলে আসা সেই অনন্য শহরের খোঁজ চলছে তো চলছেই। চলুন দেখে নেই রিপোর্টে। কেচুয়ান ভাষায় পাইতিতি শব্দের অর্থ হল হোম অব জাগুয়ার ফাদার, আর তাদের মতে রত্নে ঠাসা এ শহরটি লুকানো আছে পাহাড়ের আড়ালে, যেখানে নাকি ঝর্ণার পানির ধারা বইছে। লোকচক্ষুর আড়ালে থাকা এই শহরের আবিষ্কারে আবার নতুন করে এই প্রশ্নের আবির্ভাব ঘটেছে, সত্যিই কি স্বর্ণের তৈরি কোনো শহরের অস্তিত্ব ছিল পৃথিবীর বুকে? পাইতিতি শহরটি অবস্থিত ছিল আমাজন জঙ্গলের পেরু অংশে। তবে 50 বছর আগে থেকে পাইতিতি নিয়ে গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পেরুভিয়ান আমাজনিয়া। স্বর্ণের শহর পাইতিতির সন্ধানে বহু অভিযাত্রী দিনরাত এক করে ফেলেছেন। অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই শহর লুকায়িত ছিল আমাজনের সর্বশেষ আবিষ্কৃত অঞ্চলে। পাইতিতির সন্ধানের বিভিন্ন অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে স্যার আর্থার কোনান ডয়েল দ্য লস্ট ওয়ার্ল্ড রচনা করেছিলেন। ইতিহাসবিদদের মতে সোনার শহর প্রতিষ্ঠা করেছিল ইনকাবীর ইনকারি। যখন স্প্যানিশরা ওই এলাকায় প্রবেশ করে, সেখানে তারা লুটপাট চালায়। তবে লুটপাট চালিয়ে ইনকাদের পুরনো রাজধানীতে অবশিষ্ট খুব সামান্যই খুঁজে পায় তারা। স্প্যানিশদের আসার পূর্বেই ইনকারা তাদের স্বর্ণময় সম্পদ কোথাও লুকিয়ে ফেলেছিল। 2001 সালে ইতালিয়ান প্রত্নতত্ত্ববিদ মারিও পলিয়া ভ্যাটিকান আর্কাইভ থেকে আন্দ্রেজ লোপেজ নামের এক মিশনারির করা রিপোর্ট আবিষ্কার করেন, যা 1600 সালে তৈরি করা হয়েছিল। লোপেজের করা ডকুমেন্ট থেকে সোনা, রূপা এবং মহামূল্যবান রত্ন পরিপূর্ণ একটি শহরের কথা জানা যায়, যার অবস্থান ছিল গ্রীষ্মপ্রধান জঙ্গলের মাঝখানে। সেখানকার লোকেরা শহরটির নাম দিয়েছিল পাইতিতি। লোপেজ তার এই আবিষ্কারের ব্যাপারে পোপকে জানান, তবে কয়েক যুগ পর্যন্ত স্থানটির অবস্থান গোপন করে রেখেছে ভ্যাটিকান সিটি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখনই হোয়াইট হাউসে ওঠা হচ্ছে না জো বাইডেনের। ক্ষমতা না ছাড়লে ট্রাম্পকে জোর করে বের করবেন ইউএস মার্শাল। জাতীয় ঐক্যের ডাক নয়া প্রেসিডেন্টের। হার মেনে নিতে শ্বশুর ট্রাম্পকে বুঝিয়েছেন জামাই জ্যারেড কুশনার। আইনি লড়াইয়ে অনড় ট্রাম্প, সোমবার থেকে মামলা শুরু। বাইডেনের বিজয়ে যুক্তরাষ্ট্র জুড়ে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। ভারী অস্ত্র হাতে ট্রাম্প সমর্থকদের মহড়া। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামীকে নিয়ে নতুন আলোচনা। ইতিহাসের প্রথম সেকেন্ড জেন্টলম্যান পাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং চীনে মারাত্মক আকার নিচ্ছে করোনার থেকেও ভয়ঙ্কর নতুন রোগ। প্রজনন ক্ষমতা হারাচ্ছে মানুষ। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ অন করুন www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।